নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন মামা বাড়ির আবদার। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ মামা বাড়ির আবদার। অনুগ্রহ করে গল্পটা সম্পূর্ণটা শুনবেন, আশা করি ভালো লাগবে। রানাঘাট যাবে বলেছিলে, বেরোবে কখন? গোবর্ধন এসে দাদাকে শুধালো। মামা বাড়ি যাবে না আজকে? যাবই তো, জবাব দিলেন হর্ষবর্ধন। যা, তোর বৌদির কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় গে, ট্রেন ভাড়া লাগবে না? গোবরা ছুটল বৌদির কাছে। হর্ষবর্ধন পেছন থেকে হাঁক দিলেন, তোর বৌদিকে তৈরি হতে বল, সেজে গুজে তৈরি হয়ে নিক, বুঝলি? গোবরা একখানা 100 টাকার নোট নিয়ে ফিরে আসে। এতে কুলোবে? জিজ্ঞাসা করছে বৌদি। ঢের ঢের, জানালে দাদা। আমার কাছেও তো খুচরো কিছু আছে, তাতেই ট্যাক্সি ভাড়াটারা হয়ে যাবে। চাই কি? বলে একটু মুচকি হাসলেন হর্ষবর্ধন। এই ফাঁকে এই টাকাতেই তোদের আবার মামির বাড়িও ঘুরিয়ে আনতে পারি। মামির বাড়ি? গোবরা শুনে তো অবাক। মামির বাড়ি কি আবার আলাদা জায়গায় নাকি? মামি দেখেছিস কখনো? দেখবো না কেন, মামার সঙ্গেই দেখেছি মামিকে। এক জোড়া মামা মামিকে একসঙ্গে একবার নয়, 100 বার দেখেছি। আরে সে মামি নয় রে মুখ্যু, এ হচ্ছে সেই মামি যে মামির মামা নেই, মামা হয় না। যা, তা কি কখনো হতে পারে? গোবরার বিশ্বাস হয় না। মামারা হচ্ছে কবিদের মতোই বর্ন জিনিস, যেমন কিনা হয়ে থাকে বর্ন পোয়েট। মামাজ আর বর্ন, বাট মামিজ আর মেড। মায়ের ভাই হয়ে জন্মাতে পারলেই মামা হয়, কিন্তু অনেক ঘটা করে আনতে হয় মামিদের। মামা বিয়ে করলে তবেই তো মামি। মামাকে যে বিয়ে করে সেই হচ্ছে মামি। মামি কিছু দাঁতের মতন আপনা থেকে গজায় না। আরে সে মামি নয়, মিশরের মামি। মিশর আবার কেটা? নামও শুনিনি তো। মিশর আমাদের কোন মামা গো? মিশর আমাদের কোনো মামা নয়। জাদুঘরে থাকে যে মিশরের মামি, সেই মামি আজ তোদের দেখিয়ে আনবো। চ, মামি বাড়ি হয়ে তারপরে আমরা মামার বাড়ি যাব? জাদুঘরে গিয়ে মাম্মি তো দেখে গোবরাদার বৌদি হতবাক। উমা, এই তোমার মিশরের মাম্মি? মরা যে, অনেকদিন আগেই তো মরে গেছে। মারা গেলে কি আর চেহারা ঠিক থাকে গা? ধরো আমি মারা যাবার পর কি আমার এই চেহারা থাকবে? মরণ কথা ছিড়ি দেখো। হর্ষবর্ধনের বউ বলেন, বালাই ষাট। হর্ষবর্ধন আরো ব্যক্ত করেন, ওষুধ লাগিয়ে এমন করে রেখেছে। বাঁশি মরা? তাই বলো, রীতিমতন বাঁশি মরা? মমির কফিনের গায়ে একটা টিকিট লাগানো ছিল, তাতে লেখা BC2299। গোবরা সেই দিকে দাদার দৃষ্টি আকর্ষণ করে। এটা কি গো দাদা, কিসের নাম্বার? দাদারও চোখে পড়েছিল টিকিটটায়। তিনি মাথা নেড়ে বলেন, এটা আর বুঝতে পারছিস নে হাদা? বুঝিয়ে দেন দাদা। যে মোটর চাপা পড়ে মেয়েটি মরেছিল, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার রে। আহা, মোটর গাড়ি চাপা পড়ে মারা গেল মেয়েটা? শ্রীমতী হর্ষবর্ধনের শুনে দুঃখ হয়। এই জন্যই বলি তোমাদের, সাবধানে চারপাশ দেখে হুঁশিয়ার হয়ে পথ চলতে। তা কি তোমরা আমার কথা শুনবে? এখন এই যে দেখো, যদি এই দেখে তোমাদের শিক্ষা হয়তো বাঁচি,
আমাকে আর কোনো মোটরের চাপা দিতে হবে না, কথাটা হেসেই উড়িয়ে দেন হর্ষবর্ধন। গোপোখানা দেখেছো তো গিন্নি, কোনো মোটর ভুলে আমার সঙ্গে লড়তে এলে নিজেই উল্টে যাবে বলে হাসতে হাসতে হর্ষবর্ধন একটা সিগারেট ধরালেন। কোন লরি? গোবর্ধন জানতে চায়। লরি আসে যদি? লরি? লরির সঙ্গে লড়ালড়িতে বোধ হয় আমি পারবো না। এমন সময়ে জাদুঘরের এক কর্মচারী এসে বলল, মশাই, সিগারেটটা নিভিয়ে ফেলুন আপনার। কেন বলুন তো? নিজের পয়সায় খাচ্ছি, আপনার পয়সায় তো নয়, হর্ষবর্ধন বলেন। মামার বাড়ির, আই মিন মমির বাড়ির আবদার নাকি? হ্যাঁ মশাই, তাই। কর্মচারী জানান, মমির ঘরে সিগারেট খাওয়া নিষেধ। কেন? খেলে কি হবে? গোবরা জানতে চায়। জরিমানা হয়, 50 টাকা জরিমানা। সামনেই তো নোটিশ ঝুলছে, দেখছেন না? সত্যিই তো তাই, দেওয়ালে লটকানো নোটিশ, সিগারেট খাওয়া দণ্ডনীয়, এখানে সিগারেট টানলে 50 টাকা জরিমানা দিতে হইবে। নিবারও তো যায় না, সবে ধরিয়েছি মাত্র, দুটানো টানেনি এখনো। হর্ষবর্ধন বলে, এই নিন আপনার জরিমানা। 100 টাকার নোটখানা হর্ষবর্ধন ভদ্রলোকের হাতে দেন। আমার কাছে তো ভাঙানি নেই, কর্মচারী বলেন। 50 টাকা এখন পাই কোথায়? তাহলে কি হবে? ভদ্রলোকের হয়ে হর্ষবর্ধন ভাবিত হন। তাই তো, কোথায় আপনি পাবেন এখন 50 টাকা? গোবরা, তুইও না হয় ধরা একটা। তাহলে ডবল জরিমানা হয়ে ওটার পুরো টাকাটাই কেটে যাবে এখন। কি যে বলো তুমি দাদা! শ্রীমান গোবর্ধন একটু ক্রীড়াবনত হয়ে, তোমরা হলো গুরুজন, তোমাদের সামনে আমি কখনো সিগারেট টানতে পারি? আড়ালে আবডালে না হয় হলে একটু। তাহলে তুমি না একটা টান টেনে দেখো না হয় গিন্নি, টেনেই দেখ না একবার। মরণ আর কি, হর্ষবর্ধনের বউ মুখ বেজার করে। তবে আর কি হবে, আপনি একটা সিগারেট ধরান তাহলে। এই বলে নোটখানা আর আর একটা সিগারেট ভদ্রলোকের হাতে দিয়ে বউ আর ভাইকে নিয়ে হর্ষবর্ধন বাইরে এসে ট্যাক্সিতে চাপেন। হ্যাঁ, শিয়ালদা স্টেশনে পৌঁছে তার এবার খেয়াল হলো, ওই যা, আমাদের ট্রেন ভাড়ার টাকা কই? টাকা যা ছিল তা তো জাদুঘরেই খুইয়ে এসেছি। মমির বাড়ির আবদার রাখতেই গেছে 100 টাকা। এখন কি হবে? 3খানা রানাঘাটের টিকিটের দাম 17 টাকা 7 আনা। এক্ষুনি পাই কোথায়? গোবরা, তোর কাছে কিছু আছে নাকি রে? গিন্নি, তোমার কাছে কিছু? ও মা, আমি কোথায় পাবো? গিন্নি বলেন, আমার ট্যাকে কি টাকা থাকে? আমার কি ট্যাক আছে নাকি? গোবরা কিছু বলে না, পাঞ্জাবির পকেট উল্টে দেখিয়ে দেয়। তবেই তো মুশকিল, হর্ষবর্ধন মাথা চুলকান। গিন্নি, তোমার ট্যাক ট্যাক কথা আছে কিন্তু ট্যাক নেই। তার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। হুম, বাড়ি ফিরে যাই দাদা, গোবরা বাতলায়। পাগল হয়েছিস? মামার বাড়ির জন্য পা বাড়িয়ে বাড়ি ফিরে যাব বলিস কি রে? একবার সেখানে গিয়ে পড়তে পারলে হয়, তখন মামার কাছে চাইলেই হবে। ফিরতি ভাড়ার জন্য কোনো ভাবনাই নেই। মামার বাড়ির আবদার বলেই দিয়েছে, গোবরা বলে দেয়। কিন্তু সমস্যা এখন, যায় কি করে, গিয়ে পৌঁছই কি করে? আমার কাছে খুচরো যা আছে, হর্ষবর্ধন এ পকেট ও পকেট হাতড়ে কুড়িয়ে বাড়িয়ে দেখে, তাতে কুড়লে একটা হাফ টিকিট হয়, তার বেশি হয় না। যাক, ওই হাফ টিকিটেই হয়ে যাবে। তুমি বলো কি গো? হর্ষবর্ধনের বউ আপত্তির সুর তোলেন। তিনজন সমস্ত মানুষ একটা হাফ টিকিটে যাব আমরা?
এ কি এ কি বলছো তুমি? তা কি কখনো হয় দাদা? গোবরাও গাঁই করতে লাগলো। হয় বই কি, অঙ্কের মাথা থাকলেই হয়, অঙ্কের জোরেই যাওয়া যায়। এই বলে হর্ষবর্ধন আর কথা না বাড়িয়ে রানাঘাটের থার্ড ক্লাসের একটা হাফ টিকিট কিনে বলেন, একবার তো মামার বাড়ি গিয়ে পড়ি কোনো রকমে, তারপর দেখা যাবে, ফিরবো দেখবি ফার্স্ট ক্লাসে। রানাঘাট লোকাল প্ল্যাটফর্মেই খাড়া ছিল। একটা খালি কামরা দেখে তারা উঠলেন, উঠে বসলেন বেঞ্চিতে। হর্ষবর্ধন বললে, তোমরা বেঞ্চের উপরে বসো না গো, তোমরা তলায় ঢুকে যাও, বুঝলে? কেবল আমি একলা বেঞ্চের উপর বসবো। কেন, তুমি কি লাট সাহেব? আবার জিজ্ঞেস করো না, টিকিট কই তোমাদের? এক্ষুনি চেকার আসবে, বিনা টিকিটে যাচ্ছ দেখলেই ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। তখন যাও, ঢুকে পড়ো চট করে। এই গোবরা, তুইও সেদিয়ে যা। জেলের ভয় দেখিয়ে ভাই আর বউকে তিনি বেঞ্চির তলায় ঠেলে দেন, নিজে বসেন বেঞ্চির উপর গ্যাঁট হয়ে। গাড়িও ছেড়ে দেয়। কয়েক স্টেশন যেতে যেতেই পাশের কামরা পেরিয়ে চলতি গাড়িতেই চেকার এসে ওঠে। টিকিট দেখি। হর্ষবর্ধন টিকিট দেখান। হাফ টিকিট? এ কি? চেকার তো অবাক। এত বড় বুড়ো ধাড়ি হয়ে হাফ টিকিট? হাফ টিকিট কেটে আপনি যাচ্ছেন? সে কি মশাই? কেন যাব না? হর্ষবর্ধন প্রতিবাদ করে, অঙ্কের জোরেই যাচ্ছি। অঙ্কের জোরে? সে আবার কি? বুঝতে পারলাম না তো। অঙ্কের মাথা থাকলে তো বুঝবেন, বেঞ্চির তলায় একবার তাকিয়ে দেখুন না, বুঝবেন তাহলে। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা ভীষণ মজার গল্প। গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার গল্পের চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।